বিষয়টা একটু সংক্ষেপ করি, আমরা যেটা আলোচনা করছি সেটা সংক্ষেপে আবার আপনাদের একটু বুঝিয়ে দিই। দেখেন 126 নম্বর, উত্তর শ্রীপুর মৌজা, পরগনা খণ্ডল, থানা ছাগলনাইয়া, জেলা ফেনী, জেল নাম্বার 126, খতিয়ান নাম্বার হচ্ছে 2, প্লট হচ্ছে কত 642/12 বাট্টা দাগ, তারপর 647/3 বাট্টা দাগ, 684, 685 এগুলো হচ্ছে বাট্টা দাগ। এই দাগগুলোর পাশে যাদের 4টি করে নাম আছে তারা হচ্ছে চৌধুরীর মালিক, মানে চতুর্দিকে জমিগুলোর মালিক তারা, কিন্তু এই প্লটে তারা কিন্তু মালিক নেই, সেটা বুঝতে হবে। এই প্লটের মালিক হচ্ছে মূল মালিক যারা আছে, যাদের নাম প্রথম দিকে থাকে, তারাই কিন্তু এই প্লটগুলোতে সবাই মিলে মালিক। কোন প্লটে কে এককভাবে মালিক সেটা উল্লেখ থাকবে শুধুমাত্র মন্তব্য করা। আমাদের মূল বিষয় হচ্ছে আমাদের হাতে লেখা খতিয়ানটা বোঝা। আমাদের আগের ক্লাসগুলোতে আমরা কিন্তু ডিটেলস এই খতিয়ান আমরা ডিটেলস আলোচনা করেছিলাম। এই খতিয়ানটা বা হাতে লেখা ফরম্যাটটা আমরা আলোচনা করি নাই বা পরিচিত করাই নাই। সেই জন্য আমরা আজকে আপনাদের সাথে এই হাতে লেখা ফরম্যাটটি পরিচিত করাবো। তার আগে আপনারা এই কম্পিউটারাইজড ফরম্যাট সেটি একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। আজকেও আমি সংক্ষেপে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। আগেও এই বিষয়ে বা এই খতিয়ান পরিচিতি নিয়ে আগেও ভিডিও তৈরি করেছি। তাহলে আমাদের মূল প্রতিপাদ্য বিষয়ে আমরা চলে আসি। এই যে একটা খতিয়ান দেখতে পাচ্ছেন ডিয়ার লার্নার্স, আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব বা আপনাদের সাথে আজকে সিএস হাতে লেখা খতিয়ানের খুঁটিনাটি আলোচনা করব। এখানে যেটি দেখতে পাচ্ছেন সেটি একটি সিএস হাতে লেখা খতিয়ান। তো দেখুন, সিএস খতিয়ান আমরা সাধারণত দুটি ফরম্যাটে পাই। একটা হচ্ছে কম্পিউটারাইজড ফরম্যাট, যেটা 2-1 পৃষ্ঠার হয়ে থাকে, খুবই কনসাইজ এবং কম্পিউটারাইজড। এটা হচ্ছে কম্পিউটারের সিএস খতিয়ান। এই সিএস খতিয়ানটি চট্টগ্রাম অঞ্চলে এটা আরএস খতিয়ান নামে পরিচিত, কারণ চট্টগ্রাম অঞ্চলে যেই খতিয়ানের সিএস খতিয়ানের ফরম্যাটটি ব্যবহার করা হয়েছে সেটি চট্টগ্রাম অঞ্চল ব্যতীত অন্য অন্য জেলায় সেটি ব্যবহার করা হয়নি খুব একটা। মূল কথা হচ্ছে বাংলাদেশের প্রথম যেই জরিপ সিএস জরিপ হয়েছিল সেই জরিপে এই ফরম্যাটটি ব্যবহার করা হয়, অর্থাৎ চট্টগ্রাম অঞ্চল প্রথম সিএস জরিপ হয়েছিল সেই ক্ষেত্রে এই ফরম্যাটটি ব্যবহার করা হয়। এই ফরম্যাটটি আপনারা একটু দেখুন, এখানে যে শিরোনামগুলো দেওয়া থাকে এগুলো হচ্ছে বাংলা ইংলিশে টাইটেল দেওয়া থাকে, বাংলা ইংলিশ মিক্স লেখা থাকে। আর এখানে দেখুন এই সিএস খতিয়ানটিতে কোনো ইংরেজি কোনো লেখা নাই। এই খতিয়ানটির পরে চট্টগ্রাম অঞ্চলে আরেকটি সিএস এর রিভিশন হয়েছিল, সেই রিভিশনের ফরম্যাট কিন্তু ঠিক এরকম। এই জন্য এটিকে চট্টগ্রাম অঞ্চলে সিএস এর রিভিশন সার্ভে বা আরএস খতিয়ান বলা হয়, আর এটিকে চট্টগ্রাম অঞ্চলের মূল সিএস হিসাবে ধরা হয়। এটা বাংলা ইংলিশে মিক্স আছে। আর চট্টগ্রাম অঞ্চলে যেটা আরএস খতিয়ান সেটা মোটামুটি সারা বাংলাদেশেই সেটা সিএস খতিয়ান হিসেবে পরিচিত। অর্থাৎ সহজ করে যদি বলি, এই খতিয়ানটি হচ্ছে চট্টগ্রাম অঞ্চল ব্যতীত সারা বাংলাদেশের জন্য সিএস খতিয়ান। তো আমরা এখানে এটিকে আমরা সিএস খতিয়ান ধরে আমরা আলোচনা করছি। দেখুন এই সিএস খতিয়ানে তথ্যগুলো কিভাবে থাকে দেখুন, এই যে এখানে দেখতে পাচ্ছেন সিএস খতিয়ান এখানে লেখা থাকে, যেগুলো কম্পিউটারাইজড খতিয়ান সেগুলোতে এইভাবে লেখা থাকে। এটা দেখুন জেলা নোয়াখালী, থানা ফেনী সদর, মৌজা বিরিঞ্চি, তৌজি, পরগনা, তারপর খতিয়ান নাম্বার, ঠিক আছে। তো এইভাবে খতিয়ান নাম্বারটা আপনি এখানে দেখতে পাবেন। আর এই সারিতে বা এই কলামে যেটি লেখা থাকে সেটা হচ্ছে জমিদারের নাম বা উপরিষত্বের নাম। জমিদার অথবা মহাজন যাদের কাছেই ব্রিটিশ সরকার এই জমিগুলো লিজ দিয়েছিল বা যাদের আন্ডারে ছিল তারা হচ্ছে এই উপরিষত্ব। আর এখানে যারা আছে তারা হচ্ছে এই জমিদারের অধীনে প্রজা বা রায়ত। মূলত এই জমিগুলো আমরা যখন মালিকানা এখন যে সিএস এর মালিকানা দেখি সেই ক্ষেত্রে আমরা এই জমির মালিক এখানে যারা আছে তাদেরকে মালিক হিসাবে আমরা ধরে নিই, অর্থাৎ এখানে যাদের নাম আছে তারাই হচ্ছেন মালিক। এখন আসুন, প্রত্যেক মালিকের পাশে তার হিস্সা দেওয়া থাকবে সিএস খতিয়ানে, ঠিক আছে। তো দেখুন এখানে আব্দুল আজিজ কারি 8 আনা, আব্দুর রহমান কারি 8 আনা, মোট 16 আনা, 116 আনা মালিক। তাহলে এই খতিয়ানের কয়টি দাগ আছে দেখুন, এই যে দেখুন দাগ নাম্বার, এই যে দাগ নাম্বার, এই খতিয়ানে এই দাগগুলো হচ্ছে এই খতিয়ানের দাগ নাম্বার। আর দাগের পাশে দেখুন, খেয়াল করলে দেখবেন দাগের পাশে উত্তর সীমানার কিছু নাম আছে, এরা হচ্ছে ওই প্লটের উত্তর সীমানার দখলদার। অর্থাৎ এই প্লটটির উত্তর দিকের আইডিটা হচ্ছে এই জমির মালিকের, অর্থাৎ নূরবক্সের। 100 দাগের উত্তরের যে প্লটটি সেটার মালিক হচ্ছে নূরবক্স।
অর্থাৎ উত্তর সীমানায় দখলদারের যে নামগুলো আছে তারা কিন্তু মালিক নয়, মূলত বর্ডার বা সীমানা, উত্তর সীমানা বোঝানোর জন্য এটা দেওয়া হয়। তারপর এখানে হচ্ছে প্লট ওয়াইজ কোন প্লট কি ধরনের জমি সেটা এখানে লেখা আছে, নাল বিটি, ঠিক আছে, বসত বাড়ি ইত্যাদি। তারপর যে বিষয়টা আছে তা হচ্ছে অত্র সত্ত্বের হিস্সা, অর্থাৎ এই প্লটে এই জমির মালিক যারা আছে, এই জমির মালিক যারা আছেন, সাপোজ ওনারা দুইজন, এই প্লটে কতটুকু জমি তারা মালিক, অর্থাৎ 16 আনা, এখানে দেখেন 116 আনা লেখা আছে, অর্থাৎ এই প্লটে যা আছে পুরোটাই এই খতিয়ানের মালিক যারা আছে তারা সবাই মিলে মালিক, ঠিক আছে। এখানে তাহলে কতটুকু জমি আছে, 25% জমি আছে। আর এখানে যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখবেন এখানে এই জমির যেটা আছে কত নম্বর প্লট দেখুন, 611 নম্বর প্লট, এটা হচ্ছে 8 আনা মালিক। এই জমির বা এই খতিয়ানের যারা শরিকদার আছে বা প্রজা বা রায়ত আছে তারা 211 নম্বর প্লটে যতটুকু জমি আছে তার অর্ধেকের মালিক সবাই মিলে। এই দাগে মোট 6% জমি আছে, এই খতিয়ানের মালিক সবাই মিলে 3% জমিনের মালিক, 3% ভূমির মালিক। তো এটা হচ্ছে কম্পিউটার ফরম্যাট খতিয়ানের পরিস্থিতি আপনাদের সাথে সংক্ষেপে আলোচনা করলাম। আমাদের মূল বিষয় হচ্ছে আমাদের হাতে লেখা খতিয়ানটা বোঝা। আমাদের আগের ক্লাসগুলোতে আমরা কিন্তু ডিটেলস এই খতিয়ান আমরা ডিটেলস আলোচনা করেছিলাম। এই খতিয়ানটা বা হাতে লেখা ফরম্যাটটা আমরা খুব একটা আলোচনা করি নাই বা পরিচিত করাই নাই, সেই জন্য আমরা আজকে আপনাদের সাথে এই হাতে লেখা ফরম্যাটটি পরিচিত করাবো। তার আগে আপনারা এই কম্পিউটারাইজড ফরম্যাট যেটি সেটি একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। আজকেও আমি সংক্ষেপে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম, আগেও এই বিষয়ে বা এই খতিয়ান পরিচিতি নিয়ে আগেও ভিডিও তৈরি করেছি। তাহলে আমাদের মূল প্রতিপাদ্য বিষয়ে আমরা চলে আসি। এই যে একটা খতিয়ান দেখতে পাচ্ছেন, এখানে কিছু তথ্য আপনি পেয়ে যাবেন, যেমন মৌজা হচ্ছে 126 নং, উত্তর শ্রীপুর, অর্থাৎ 126 হচ্ছে জেল নাম্বার, পরগনা দেওয়া আছে কন্ডল, থানা হচ্ছে সাওলাইয়া, জেলা হচ্ছে ফেনী। তাহলে এই খতিয়ানের মৌজা এবং কোথাকার খতিয়ান বিস্তারিত বর্ণনা পেয়ে গেলাম। আর এখানে দেখুন এই খতিয়ান যে বালাম আছে, রেকর্ড কিপারের যে বালাম বা এই খতিয়ান যে রেকর্ডে জমা আছে, সেই রেকর্ড বালামের এটা হচ্ছে পৃষ্ঠা নাম্বার, রায়তের ক্রম নাম্বার, এটাই হচ্ছে মূলত খতিয়ানের সিএস খতিয়ানের নাম্বার। তার মানে হচ্ছে রায়তের ক্রমিক নাম্বার বা খতিয়ান নাম্বার হচ্ছে 2। তাহলে দুইটা জিনিস থাকতে পারে, একটা হচ্ছে সিএস খতিয়ান নাম্বার 2 অথবা রায়তের ক্রমিক নাম্বার 2। তাহলে আমরা সহজে বুঝে নিব এই খতিয়ানটি হচ্ছে ওই মৌজার সিএস 2 নাম্বার খতিয়ান। এখন আরেকটা বিষয় আপনাদের দেখাই, এই সিএস খতিয়ান দেখে অনেকে ঘাবড়িয়ে যান যে এত লিখা, এত স্টাম্প, এগুলো তো আসলে বুঝতে পারবো না, ফরম্যাট দেখে কিন্তু অনেকে ভয় পেয়ে যান। তো আমার এই ভিডিওতে আপনাদের এই ভয়কে জয় করার কিছু টেকনিক আলোচনা করব। সংক্ষেপে একটু আপনাদের এটা সহজ করে একটু বোঝানোর চেষ্টা করি। তো দেখুন, সিএস খতিয়ান রেকর্ড কিপার থেকে যদি আপনি তুলতে যান বা হাতে লিখে খতিয়ানগুলো যদি তুলতে যান, সেই ক্ষেত্রে আপনি দেখবেন 4টা চিল থাকবে, অনুলিপিকারক, তুলনাকারক, তারপর পরীক্ষাকারক, তারপর হচ্ছে প্রত্যায়িত অনুলিপি, এই 4টা চিল থাকবে, তার সাথে রেকর্ড কিপারের একটা চিল থাকবে। তার মানে এটা অথেন্টিক একটি সহিমুরি নকল সিএস খতিয়ান। এবার আসি এটা কোন এলাকার খতিয়ান, সেটার বিস্তারিত তো বললাম যে থানা, তারপর যাই আপনার মৌজা নাম্বার, পরগনা, এগুলো লেখা থাকবে। তারপর খতিয়ান নম্বর কোথায় পাবেন, খতিয়ান নম্বর এখানেও থাকতে পারে, আবার একটা কর্নারেও সিএস খতিয়ানের নাম্বার থাকতে পারে, অথবা রায়তের ক্রমিক নাম্বার লেখা থেকেও আপনি এই খতিয়ানের সিএস খতিয়ানের নাম্বার আপনি পেয়ে যাবেন। যেমন এখানে 2 নাম্বার খতিয়ান, আর পাশে যেটা আছে সেটা হচ্ছে বালামের পৃষ্ঠা। এখন আসি, এখানে দেখুন সিএস খতিয়ানের উপরের অংশে যাদের নাম লেখা থাকবে তারা হচ্ছে এই খতিয়ানের রায়ত বা মালিক বা দখলদার, যাই বলি এই খতিয়ানটি হচ্ছে মূলত ওনাদের, যাদের নাম লেখা থাকবে ওনাদের এই খতিয়ানের মালিকানা। এখানে সূক্ষ্মভাবে তাকালে দেখবেন রায়তের নাম ঠিকানা এবং কোরফা রায়ত থাকলে তাহার নাম ঠিকানা, যেমন এটা হচ্ছে মূল রায়ত আর এটা হচ্ছে কোরফা রায়ত, ঠিক আছে। তো এভাবে সেপারেট থাকতে পারে বা শুধুমাত্র রায়তদের নাম দিতে পারে, অথবা যদি জমিদার থাকে জমিদারের নামও এখানে দিয়ে দিতে পারে, এবং যারা রায়ত আছে তাদের নাম নিচেও দিতে পারে। যেমন এখানে খেয়াল করলে দেখবেন উনি হচ্ছে জমিদার বা মূল মালিক বা যার আন্ডারে ব্রিটিশ সরকার এটা বরাদ্দ দিছে, তিনি হচ্ছে এই রাজা
কৃষ্ণদাস লাহাগং, তার আন্ডারে এই দুজন হচ্ছে রায়ত। তো এভাবে জমিদার এবং রায়ত আলাদা করে দিতে পারে, অথবা শুধুমাত্র রায়তদের নামও এখানে লিখে দিতে পারে, সেটা আপনারা বুঝে নিতে হবে। এখানে লেখা থাকবে, অথবা আপনারা যখন নামের সাথে মিল খুঁজবেন তখন আপনারা বুঝতে পারবেন তিনি কি রায়ত বা জমিদার কিনা, সেটা একটু দেখে নিতে হবে যে এখানে কার নাম লেখা আছে। এখন আসি পরের কলমে যেটা লেখা আছে সেটা হচ্ছে দাগ নাম্বার, যে প্লট নাম্বার। যেমন এখানে 642/12, এটা একটা বাট্টা দাগ, এখানে একটা বাট্টা দাগ, এখানে দেখুন একটি রেগুলার দাগ আছে, প্লট নাম্বার আছে 684, এখানে 685। তো এই একটা দাগের সাথে কিন্তু দেখেন 4টা করে সীমানা দেওয়া থাকে। এখানে ভয় পাওয়ার কিছু নাই, একটা দাগের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে কে আছে সেটা লেখা আছে জাস্ট। এখানে 4টা দাগ আছে, 4টা দাগের পাশে 4টা করে 16টা নাম দেওয়া আছে। এরা কিন্তু জমির মালিক নয়, বরং এদের এই প্লটের চারপাশে এদের জমি আছে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে। তারপর আসি একর হিসাবে জমির পরিমাণ, একর ডেসিমেল। তো এই প্লটে দেখেন 642 নাম্বার, এই যে প্লট নাম্বার দেখা যাচ্ছে বাট্টা দাগ, সেই প্লটে 1 একর 27% জমি আছে। এখান দিয়ে লেখা আছে দেখুন একর, আর এটা হচ্ছে ডেসিমেল বা শতাংশ, তার মানে 1 একর 57 শতক জমি আছে। এই জমির প্রকার হচ্ছে নাল, বা আমরা দানিকিত্তা বলতে পারি। তারপর এখানে লেখা আছে দেখুন কানি, গন্ডা এবং কড়া, 3টা ডিজিট লেখা আছে। কানি দেখুন এখানে খেয়াল করুন, কয়কার কা দিয়ে কানি, গ দিয়ে গন্ডা, ক দিয়ে কড়া। তাহলে দেখুন কানি, গন্ডা, কড়া, তাহলে 3 কানি 4 গন্ডা 1 কড়া, 4/1 দিয়ে 1 কড়া বোঝানো হচ্ছে। তাহলে দেখুন কানি, গন্ডা, কড়া, তাহলে জমির পরিমাণ আমরা এখানে পেয়ে গেলাম 3 কানি 4 গন্ডা 1 কড়া। তো এইভাবে দেখুন, এখানে দেখুন এখানে তোর পরের প্লট যেটা আছে 647, এই প্লটে কতটুকু জমি আছে শতাংশ হিসাব করলে 67%। আর যদি আমাদের ফেনীতে বা ফুলগাজীতে যেই কানি গন্ডার হিসাব, সেই হিসাবে এখানে 1 কানি 13 গন্ডা 3 কড়া। আমাদের এদিকে টিপরা কানি ধরা হয় যে 40% 1 কানি, ওই হিসাবে দেখুন 1 কানি 13 গন্ডা 3 কড়া, ঠিক আছে। তো এই হিসাবে হিসাবগুলো করা হয়। আপনার এলাকায় যদি অন্য কোনো কানির হিসাব থাকে, যেমন সাইখানি, তারপর যাই হচ্ছে কাচ্চিকানি, তাহলে সেই হিসাবগুলো আপনারা দেখে নেবেন। আমাদের ফুলগাজীতে টিপরাকানি বা তিরপাকানি ইউজ করা হয়, এখানে 40% 1 কানি, সেটা আপনি লোকালি জেনে নেবেন যে আপনার এলাকায় কত শতাংশে কানি, তাহলে আপনি এই খতিয়ানগুলো করতে পারবেন। তাহলে এখানে কি কানি, গন্ডা, কড়া। তো দেখুন এখানে আর তেমন কিছুই নেই, বোঝার মতো তেমন কিছুই নেই। প্রথমত আমরা খতিয়ান নাম্বার পেয়ে গেলাম, থানা পেয়ে গেলাম, মোজা পেয়ে গেলাম, তারপর আমাদের জেল নাম্বার পেয়ে গেলাম, তারপর প্লট নাম্বার পেয়ে গেলাম। প্লট নাম্বার কি বাট্টা না রেগুলার দাগ সেটাও আমরা বুঝতে পারলাম। তারপর উত্তর সীমানায় কারা আছে সেটাও আমরা দেখলাম, ওনারা কিন্তু জমির মালিক নয়, উত্তর সীমানায় জাস্ট ওনাদের চতুর্দিকে ওনাদের চৌদ্দি আছে বা জমি আছে। এখানে যাদের নাম আছে তারা কিন্তু মালিক নয়, চৌদ্দির মালিক, চারপাশে জমির মালিক। আর দেখুন এখানে মন্তব্য কলাম, এই মন্তব্য কলামে দেখুন এখানে একজনের নাম আছে, ঠিক আছে। একজনের যার নাম থাকবে মন্তব্য কলামে, সেটা তার দখলদার হিসেবে বোঝানো হয়, অর্থাৎ ওই জমিতে তিনি দখলে আছেন বোঝানো হয়। যেই মালিক হোক না কেন, যার নাম মন্তব্য কলামে থাকবে সে কিন্তু মূল মালিক বা প্রায়োরিটি মালিক হিসাবে তিনি স্বীকৃত হবেন বা তার দখলে আছে, এটা বোঝানো হবে। তারপর আসেন আমরা অন্য দাগগুলো দেখি। এগুলোতেও দেখেন খুব একটা আলোচনার তেমন কিছু নেই। প্রথমত আমরা যেই আলোচনাগুলো করছি দাগের সাথে, এই যে উত্তর সীমানার দখলদারদের নাম থাকে, তারপর কানিগন্ডা কড়ার হিসাব থাকে, এগুলো সাধারণ সবগুলো পৃষ্ঠাতে ঠিক এইরকম। আর এখানে খেয়াল করলে দেখবেন মন্তব্য কলামে যাদের নামগুলো দেওয়া থাকে তারাই মূলত এই জমির মূল মালিক। যেমন 697 বাট্টা থাকে, 697/11 এই বাট্টা দাগে দেখুন যাদের নাম আছে এরাই কিন্তু এই দাগের মূল মালিক। এখানে দেখুন যারা করফা রায়ত আছেন তাদের নামও কিন্তু এক এক পৃষ্ঠায় এক একজনের নাম উঠছে। তো মূলত এরা একই পৃষ্ঠাতেই করফা রায়ত হিসাবে বা এই খতিয়ানে সবাই মিলে করফা রায়ত হিসাবে আছেন। তো লেখার সুবিধার্থে হয়তো কেউ প্রথম পৃষ্ঠায় লেখা হয়েছে, কাউকে দ্বিতীয় পৃষ্ঠায় লেখা হয়েছে, যেমন এখানে একজনের নাম, এখানে একজনের নাম, এরা মূলত একসাথে এখানেই আসবে, ঠিক আছে। যে সিএস কম্পিউটার খতিয়ান, এই খতিয়ানে কিন্তু যখন লেখা হয় করফা রায়ত হিসাবে, এখান দিয়ে করফা রায়ত দিয়ে এখান দিয়ে তাদের নামগুলো লেখা হয়। তাহলে আমরা বিষয়টা একটু সংক্ষেপ করি, আমরা যেটা আলোচনা করছি সেটা সংক্ষেপে আবার আপনাদের একটু বুঝিয়ে দিই। দেখেন 126 নম্বর উত্তর শ্রীপুর মোজা
পরগনা খন্ড, থানা ছাগলনাইয়া, জেলা ফেনী, জেল নাম্বার 126, খতিয়ান নাম্বার হচ্ছে 2, প্লট হচ্ছে কত 642/12 বাট্টা দাগ, তারপর 647/3 বাট্টা দাগ, 684, 685 এগুলো হচ্ছে বাট্টা দাগ। এই দাগগুলোর পাশে যাদের 4টি করে নাম আছে তারা হচ্ছে চৌধুরীর মালিক, মানে চতুর্দিকে জমিগুলোর মালিক তারা, কিন্তু এই প্লটে তারা কিন্তু মালিক নেই, সেটা বুঝতে হবে। এই প্লটে মালিক হচ্ছে মূল মালিক যারা আছে, যাদের নাম প্রথম দিকে থাকে, তারাই কিন্তু এই প্লটগুলোতে সবাই মিলে মালিক। কোন প্লটে কে এককভাবে মালিক সেটা উল্লেখ থাকবে শুধুমাত্র মন্তব্য কলামে। আমি আবার বলি, ধরেন একটা জমি আপনারা 4 ভাই মালিক, ঠিক আছে? 4 ভাই কিন্তু প্রত্যেকটা জমিতে কিন্তু সমান হিসা মালিক থাকলেও সবাই কিন্তু সমান, প্রত্যেক জমিতে কিন্তু সমানভাবে যায় না বা সমানভাবে চাষাবাদ করে না। একজনে একটা কিত্তা অথবা একটা জমিতে চাষাবাদ করে। তো এটাও ঠিক ওইরকম, সবাই মিলেই এই দাগগুলোতে মালিক থাকলেও এই দাগগুলো এক একটা কিন্তু এক একজনের দখলে। এটা হচ্ছে সেই দখলদারের নাম, তাকেই আমরা এখানে যার মন্তব্য কলামে যার নাম দেখবো তাকেই আমরা এই দাগের অ্যাবসোলিউট মালিক অথবা মূল মালিক অথবা কার্যত মালিক হিসেবে আমরা ধরে নিব। তো এখানে আর বোঝার মতো তেমন কিছু নাই। এখানে আছে জমির পরিমাণ এখানে একরে দেওয়া আছে, 1 একর 27 শতাংশ। জমির শ্রেণী হচ্ছে নাল, আর কানিগন্ডা কড়ার হিসাব হচ্ছে 3 কানি 4 গন্ডা 1 কড়া। এখানে কয়েক রাখা গ ক, ঠিক আছে? কানি গন্ডা কড়া, এখানে কানি গন্ডার কড়ার হিসাব দেওয়া হয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওতে কমেন্ট করতে পারেন। ইনশাল্লাহ আমি আবার চেষ্টা করবো হয়তো নতুন করে ভিডিও তৈরি করার অথবা কমেন্টে আপনাদের সমস্যার সমাধান করার। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন প্রশ্ন আসতে পারে করপারায়ত কি? মূল রায়তরা যাদেরকে পুনরায় আবার জমি দিত খাজনার বিনিময়ে তাদেরকে করপারায়ত বলে।